নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। এবার সংবাদ বিস্তারিত। আগামীকাল অর্থাৎ 26শে মার্চ বৃহস্পতিবার বীরভূমের খয়রাশোলে নির্বাচনী জনসভা করতে আসছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খয়রাশোলের গোষ্ঠডাঙ্গা ময়দানে তিনি নির্বাচনে জনসভায় ভাষণ রাখবেন। মানুষ মুখে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শোনার জন্য। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাস্থল তৈরির কাজ চলছে জোর কদমে। কারণ রাত পেরোলেই তৃণমূল সুপ্রিমোর এই মঞ্চের নির্বাচনী জনসভা করতে আসবেন। পুলিশ প্রশাসনের কর্তারা সব দিক দেখে নিচ্ছেন। ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করেছে পুলিশ। মেটাল ডিটেক্টর দিয়ে মঞ্চ থেকে পুরো সভাস্থল বারে বারে পরীক্ষা করে দেখা হচ্ছে। শুধু তাই নয়, হেলিপ্যাডের জায়গাতেও মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করে দেখা হচ্ছে। হেলিপ্যাড সহ মঞ্চ ও সভাস্থল ব্যারিকেড করে দেওয়া হয়েছে। আজ বুধবার 25শে মার্চ দুপুরে হেলিকপ্টার মহড়া দিয়েছে। পুরো জায়গায় চক্কর দেয়। দুবরাজপুর দমকল বিভাগের একটি ইঞ্জিন সহ দমকল কর্মীরা হেলিপ্যাডের কাছে রয়েছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তৃণমূলের দলীয় পতাকা মঞ্চের বিভিন্ন জায়গায় লাগাতে তারাও ব্যস্ত রয়েছেন। তৃণমূল সুপ্রিমো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প রাস্তার জন্য খয়রাশোলের রাস্তায় থাকা সমস্ত বাম্পার কেটে সমান করা হয়েছে। খয়রাশোল থেকে লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি। সিউড়ি 2 নম্বর ব্লকের সাঁইথিয়া বিধানসভার বেহেরি কালী মন্দিরে মহাযজ্ঞের আয়োজন করা হয় বিজেপির পক্ষ থেকে আজ বুধবার 25শে মার্চ। এদিন সপ্তমীর সকাল থেকে মহাযজ্ঞের আয়োজন করা হয়েছিল সাঁইথিয়া বিধানসভা এলাকার বিজেপি কর্মী তথা বীরভূম জেলার সহ সভাপতি কৃষ্ণকান্ত সার নেতৃত্বে নিষ্ঠার সাথে যজ্ঞ করা হয়। পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বীরভূম জেলার বিজেপির সহ সভাপতি কৃষ্ণকান্ত সার জানান, মায়ের কাছে শক্তি আশীর্বাদ নেওয়ার জন্য আমরা মহাযজ্ঞের আয়োজন করেছি। কারণ সামনে মহাযুদ্ধ, সেই মহাযুদ্ধের জন্য আমরা মায়ের কাছে প্রস্তুতি সহ আশীর্বাদ নিচ্ছি। শক্তি ও সাহসের জন্যই মহাযজ্ঞ। আমরা জানি সিউড়ি 2 নম্বর ব্লকের সনাতনীদের বাঁচবার লড়াই, হিন্দু সনাতনীদের ঐক্যবদ্ধ হয়ে বাঁচবার লড়াই। মায়ের কাছে আশীর্বাদ নিলাম, মা আমাদের শক্তি দাও, এই আশা করে আমরা প্রস্তুতি নিলাম। এদিন তিনি আরও জানান, আজকে আমরা মায়ের কাছে শক্তি আশীর্বাদ নেওয়ার জন্য আমরা মহাযজ্ঞ করলাম। কারণ সামনে মহাযুদ্ধ, আর সেই সামনে মহাযুদ্ধের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, মায়ের কাছে আশীর্বাদ নিচ্ছি। শক্তি সাহসের জন্য আজকে মহাযজ্ঞ এই জয় মা নিম্নবাসিনীর মন্দির থেকে সিউড়ি টুয়ে। আমরা জানি এই সনাতনী হিন্দুদিকে বাঁচাবার লড়াই, এ লড়াই মহা লড়াই। সেই লড়াইয়ের জন্যই আমরা হিন্দু সনাতনী মানুষরা সকলে আজ ঐক্যবদ্ধ হয়ে আজকে আমরা এখানে মহাযজ্ঞের আয়োজন করেছি। মায়ের কাছে আশীর্বাদ নিলাম, মায়ের কাছে শক্তির জন্য মা আমাদেরকে শক্তি দাও, এই আশা করে আমরা প্রস্তুতি নিলাম। না, এটা ভুল। কয়েকটা মানুষকে ভয় দেখিয়ে, সন্ত্রাস দেখিয়ে ওরা বলে যে শক্তি ঘাঁটি। আজকে যদি এই ব্লক যদি শক্তি ঘাঁটি হইতো তাহলে নিশ্চয়ই নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব থাকতো না। কেউ বলছে রূপা সাহাকে চাই, কেউ বলছে অন্য সাহাকে চাই। তাহলে সবচেয়ে বেশি দ্বন্দ্ব ঝামেলা মারপিট যদি হয়েছে তৃণমূলের, সেটা হচ্ছে সিউড়ি টুয়ে। তাই এখানে তৃণমূল দল বলে কিছু নাই, এখানে আছে কাটমানি খাওয়া এবং নিজেদের মধ্যে কে তুলার ভাগ পাবে সেই জন্য নিজেদের মধ্যে ওরা লড়াই চালাচ্ছে। তাই সংগঠন বলে এখানে তৃণমূলের কিছু নাই। আর তৃণমূল দলটা তো দলই নয়, সে জঙ্গি সংগঠন একদম। এই এলাকার হিন্দু সনাতনী মানুষদের বাঁচার জন্য, তাদের লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার জন্য তারা মায়ের কাছে আশীর্বাদ নিল, যাতে এই এলাকার যাতে শান্তি শৃঙ্খলা ঠিক থাকে, এই সিউড়ি টুয়ে যাতে মানুষ নিরাপদে থাকে, সেই জন্যই মহাযজ্ঞ। মায়ের কাছে আশীর্বাদ নিলাম। দেখুন, এখানে যজ্ঞের যে
জিনিস থাকে, উপকরণ যেগুলো থাকে, সেই উপকরণের মাধ্যমে দিয়েই বেলপাতা, অনেক বেলপাতা, তারপরে কাঠ, আপনারা জানেন অনেক কিছু নিয়েই সব সব যজ্ঞের জন্য যা থাকে সব কিছু নিয়েই, ফুল বেলপাতা সব হিন্দু সনাতনী সংস্কৃতির যতগুলো নিয়ম আছে সব নিয়ম মেনেই মহাযজ্ঞ করা হয়। নাম আপনার? আমার নাম কৃষ্ণকান্ত সাহা, জেলা। অপরদিকে তৃণমূল কংগ্রেসের সিউড়ি 2 নম্বর ব্লক সভাপতি নুরুল ইসলাম জানান, আমি আপনাদের কাছ থেকে জানলাম বিজেপির পক্ষ থেকে বেহেরি কালীতলাতে যজ্ঞের আয়োজন করা হয়েছে। যজ্ঞ করা ভালো, কিন্তু যজ্ঞের কোনো উদ্দেশ্য থাকে সার্বিক মঙ্গল কামনা দেবতার কাছে। হঠাৎ নির্বাচনের মুখে যজ্ঞ, ওরা বিশেষ কোনো উদ্দেশ্যের জন্য করছে, সেটা করতেই পারে। এদিন তিনি আরও জানান, আমি আপনাদের মাধ্যমে জানলাম যে বিজেপির পক্ষ থেকে বেগিরা কালী মন্দিরের ওখানে একটা যজ্ঞ করা হচ্ছে। ভালো, যজ্ঞ তো নিশ্চয়ই ভালো। ঘটনা হচ্ছে যে যজ্ঞের কোনো উদ্দেশ্য থাকে, সার্বিক মঙ্গল কামনা দেবতার কাছে এটা একটা কিন্তু হঠাৎ এই নির্বাচনের মুখে যজ্ঞ, সেটা একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে হয়তো যজ্ঞ ওরা করছে। সেটা করতেই পারে, তাতে অসুবিধা কিছু নেই। ভালো। মানুষ আক্রান্ত, সিউড়ি টু সম্বন্ধে ওর কোনো ধারণা নেই। যিনি এই কথাটা বলেছেন তার এ সম্বন্ধে কোনো ধারণা নেই। তার কারণ হচ্ছে সিউড়ি টুয়ে কখনো কোনো গন্ডগোল, কোনো অশান্তি আমরা কেউ লক্ষ্য করিনি। এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে একটি বিরোধী রাজনৈতিক দল হিসাবে আরেকটি রাজনৈতিক দলকে কালিমালিপ্ত করা ছাড়া আর কিছু না। এটা সিউড়ি টুয়ের মানুষও জানে, সর্বত্র সবাই জানে। এগুলো মন গড়া কথা যাকে বলে। আমাদের দলে কে প্রার্থী হবে কে প্রার্থী হবে না মোটেই এটা বড় বিষয় না। তার কারণ হচ্ছে আমাদের এই দলটা একটি এক কথা যদি সাদামাটা ভাষায় বলি তাহলে এটা একটা 12 মেশে রাজনৈতিক দল। তৃণমূল কংগ্রেস সিজনাল পলিটিক্স করে না, তার কারণ এরা সবসময় সর্বত্র মানুষের পাশে থেকে কাজ করে। আজকে সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV। বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের হেতমপুর গ্রামে জয়শঙ্কর বাবার শান্তি আশ্রমে অষ্টধাতুর গোপাল মূর্তি সহ স্বর্ণালঙ্কার চুরি যায় গতকাল রাত্রে। জানা গেছে শতাব্দী প্রাচীন এই আশ্রমে 50 বছর আগে নবদ্বীপ থেকে নিয়ে আসা হয়েছিল অষ্টধাতুর গোপাল। অষ্টধাতুর গোপাল মূর্তি সহ স্বর্ণালঙ্কার চুরি করে চোরেরা। গোপাল মন্দিরের ওই ঘরে রাত্রে প্রত্যেক দিন ঘুমান ভক্ত বিশ্বনাথ দাস। তিনি আজ বুধবার 25শে মার্চ সকালে ঘুম থেকে উঠে দেখেন তালা ভাঙা এবং গোপালের আসন থেকে গোপাল মূর্তি সহ স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। এরপর জানাজানি শুরু হয়। শুধু গোপাল মন্দিরেই নয়, পাশাপাশি কালী মন্দির সহ বেশ কয়েকটি ঘরেও তালা ভাঙার চেষ্টা করে চোরেরা। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে দুবরাজপুর থানার পুলিশ। হেতমপুর জয়শঙ্কর বাবার শান্তি আশ্রমের মহারাজ সচ্চিদানন্দ ব্রহ্মচারী পুরী এই চুরির ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন। তিনি জানান, এই অষ্টধাতুর মূর্তি তিনি কষ্ট করে নবদ্বীপ থেকে নিয়ে এসেছিলেন। এদিন তিনি আরও জানান, ওর আলাদা স্পেশাল লোক আছে, আলাদা সে সব করে, তার সেবা করা, তার চান করানো, প্রতিদিন জামা পাল্টানো, প্রতিদিন তার আছে। কোনো রকম ভূতের খোঁজ নাই গোপালের জন্যে। গোপাল জন্য আমার গোপাল চলে যাওয়াতে আমি তখন সবে সন্ন্যাস হয়েছে, বাবা গোপাল 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 করে চিৎকার করছে। আমি নবদ্বীপে গিয়েছে দোকানের দাদা গোপাল, তার মধ্যে ওকে দেখে আমাকে আকর্ষণ করলো। আমি ওকে নিলাম বাসের মাথায় করে এলাম দুর্গাপুর। রাত্রে লাইট হর্ন করলাম, লাইট হর্ন করে সকালে আবার বাসে করে আশ্রমে এসে ওকে প্রতিষ্ঠা করলো বাবা। সেই গোপালকে না দিয়ে বাবা খেতই না। আমাদের সেরকম আশ্রমের অভ্যাস আছে, গোপালকে আগে খাবার দেওয়া হবে, তারপর আমরা সবাই খেতে পাবো, নাহলে কেউ খেতে পাবো না। মুটিয়ে গেল,
আমরা নিজের চোখে দেখা, আমার নিজে আমি বিংশ শতাব্দীর মানুষ, আমিও জানি, কিন্তু আমি নিজের চোখে দেখছি যে গোপালকে সেবা করার কাছে গোপালের জ্যোতি ফিরে গেল, জ্যোতি জ্যোতি সোনার মতন হয়ে রং হয়ে গেল কবিকে, এবং তার অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত একটা যেন মনে হচ্ছে যেন আভা বেরোতো। পাশাপাশি ভক্ত বিশ্বনাথ দাস বলেন, আমি প্রথমে উঠলাম, আওয়াজ শুনে একটা ধুই ধাই করে আওয়াজ শুনে, তারপরে মোবাইলটা আমার মাথা লেগে থাকে, মোবাইলটা টিপে দেখতে গেলাম কটা বাজে, দেখছি মোবাইলটা নেই। তারপর আমি বাইরে গেলাম, বাইরে গিয়ে দেখছি দরজাটা যেমন লাগানোই আছে, কিন্তু তালাটা নাই, আর চাবি আমার কাছে এখানে থাকে, চাবিটা তালাটা নাই। তারপরে আমি দেখছি যে আমার বাবা এখানে শুয়ে বিছানাতে বালিশটা দেখছি সরে আছে। তারপরে আমার পকেটে 2000 টাকা ছিল, সে টাকাটা দেখছি নাই। হ্যাঁ, তারপরে দেখছি রূপোর ওখানে একটা থালা ছিল, গ্লাস বাটি সব রূপোর, থালাটা নিয়ে নিয়েছে। তারপরে দেখছি যে এখানে গোপালটা নাই, এখানে গোপালটা থাকে, কিন্তু গোপালটা এখানে নাই। হ্যাঁ, তারপরে আর সব মোটামুটি ঠিক আছে। গোপালের গায়ে 3টে সোনার চেন এবং লকেট থাকে, অস্ত্র নতুন গোপাল, কিন্তু সে গোপালও নাই, এবং সোনার চেন ফেন সব নিয়ে চলে গেছে। আমি তো অবাক হয়ে গেছি যে ওরা ঢুকলো, আমি জানতে পারলাম না, এটাই সবচেয়ে আমার কাছে অবাক লাগছে। মূর্তিটা অষ্টধাতু গোপাল, হ্যাঁ, অনেক দিনের পুরাতন। বুঝতে পারলাম সকালে বুঝতে পারলাম আওয়াজ আসছে, ওদের ওরা বাবার ঘরে ওরা শুয়ে থাকে, বাবার ঘরে তালাটা খুলতে পারছে না, ওরা ঢুই ঢাই করে আওয়াজ উঠছে, সেই আওয়াজ শুনে আমি উঠলাম, উঠে দেখলাম যে এই ব্যাপার। এলো আমার তালা খোলা, তারপর এই জিনিসপত্র চুরি গেছে, একটা রূপোর থালা গেছে, গোপাল গেছে, গোপালের গলায় সোনার চেন 3টে সেটা গেছে, আর বাদ বাকি এখন আর কিছু জানা যাচ্ছে না যে কি গেছে, কিছু জানা যাচ্ছে না। থানা পুলিশ এসেছিল, ওরা তদন্ত করে বেরোলো। আমার ফোন ছিল, ফোনটা এখনো পর্যন্ত সুইচ অফ করা নাই, ফোনে রিং হচ্ছে। হ্যাঁ, ফোনের হয়তো লোকেশানটা করে ওরা হয়তো গেল দেখতে, ওরা বললো আমরা আসছি কিছুক্ষণ পর। দুবরাজপুর থেকে লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV। সিআরপিএফ জওয়ানের নাম বাদ এসআইয়ের তালিকা থেকে। ওই জওয়ানের নাম শেখ নজরুল ইসলাম। তার বাড়ি বীরভূম জেলার অন্তর্গত পারুই থানা এলাকার অনন্তপুর গ্রামে। বর্তমানে বোলপুরের গুরুপল্লীতে থাকেন। 1994 সাল থেকে কর্তব্যরত তিনি। বর্তমানে মালদাতে পোস্টিং। তার ভোটার কার্ড অনন্তপুর গ্রামের। তাদের পরিবারের সবার নাম এলেও একমাত্র শেখ নজরুল ইসলামের নাম বাদ দিয়েছে। এদিন তার এক নিকট আত্মীয় মর্জিনা বিবি জানান, নজরুল ইসলামের বাদ দিয়েছে। ও আর্মিতে চাকরি করে, সিআরপিএফ আর্মিতে চাকরি করে, আমার দেওয়ার হয়। অথচ ওর নামটা আমাদের সবারই নাম চলে এসেছে, ওর নামটাই বাদ দিয়েছে। ও সরকারি চাকরি করে, কেন্দ্রীয় সরকারি চাকরি করে, অথচ ওর নামটা বাদ দিয়েছে। এখন আছে মালদায় আছে। দেখছি যে ওটু দেশের নিরাপত্তা, নাগরিকদের নিরাপত্তার জন্য কাজ করছে, অথচ ওর নামটা বাদ যাওয়ার কোনো কারণই নেই। ওই জন্য নাগরিকদের পুরো মানে এইগুলো ডকুমেন্টসগুলো আছে, আমরা সমস্ত ডকুমেন্টস জমা দিয়েছি। তো এইভাবে বাদ কতটা খারাপ, হ্যাঁ, খারাপ তো লাগছে। ও তো দেশের নাগরিকের জন্যই তো আছে। সেই নাগরিক তো যদি ধরে যে লিস্ট করেছে, তার যদি নাম বাদ যায়, তাহলে নাগরিকদের এদের আমাদের দেশের নাগরিকদের কোনো নাই। তো সাধারণ মানুষের কি অবস্থা হবে তাহলে? সমস্ত ডকুমেন্ট দেওয়া হয়েছে? হ্যাঁ, সমস্ত ডকুমেন্ট আমাদের জমা দেওয়া হয়েছে। ওই এসআর যারা বিএলও থেকে দিয়েছে। তারপরে যখন কালকে কি দেখছেন? দেখছি ওর নামটা ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, আমাদের সবারই আছে। হ্যাঁ মানে তো মৃত। হ্যাঁ, মানে কতটা গাফিলতি কি বলবেন? গাফিলতি, সরকারের গাফিলতি, পাবলিকে তো কিছু করার নেই। হ্যাঁ, নির্বাচন কমিশনের অথচ পাবলিক যারা করছে তাদেরই গাফিলতি, এগুলো যারা দেখছে আর কি। বিষয়টি জানানো হয়েছে? জানানো হয়েছে, সবই তো জমা দেওয়া হয়েছে, জানানো হয়েছে। নাম আপনি? মর্জিনা বিবি। আপনি কে হন? আমি ওর বৌদি হই। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।